সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 47-48 প্রিলিমিনারির তৃতীয় ক্লাসে। আজকে আমি 48 এবং 47 BCS এ আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে কথা বলবো। তার আগে একটু বলে নেব যে আমাদের ফিউচার ফিট পাবলিকেশনসে পক্ষ থেকে প্রিলিমিনারি এবং BCS সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে 4টি বই, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল, পরিবেশ এবং নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, যেগুলি বিক্রি হচ্ছে, সেটি এখন আপনারা রংপুরেও কিনতে পাবেন। আপনারা খুলনার দৌলতপুরে BL কলেজের ফার্স্ট গেট থেকে পাবেন এবং করে যাব। জানেন, আপনারা যারা বই কিনবেন তাদের দুটি স্বাধীনতা আছে এখানে। একটা হলো সাধারণ জ্ঞানে 4টা বই কিনলে আপনাদের 70টার বেশি ক্লাস আপনারা ফ্রি পাবেন। আর যদি বাংলাদেশ অ্যাফেয়ার, বাংলা, ইংরেজি, অঙ্ক, দৈনন্দিন বিজ্ঞান, অন্যান্য সব টিচারের ক্লাস করেন, তাহলে 47 BCS এ 20 তারিখ পর্যন্ত মাত্র আপনাদের 1100 টাকা দিতে হবে এবং 48 BCS এ মাত্র 1550 টাকা দিতে হবে 20 তারিখ পর্যন্ত। 20 তারিখের পর এটি 47-এর জন্য হবে আপনাদের 2100 টাকা এবং 48-এর জন্য হবে 2600 টাকা। কাজে আপনারা 20 তারিখের ভিতরে ভর্তি হলে অনেক কম পয়সা ভর্তি হতে পারবেন। তো যাই হোক, আমরা আবার চলে আসি আজকের বিষয়টা। আমরা আসি তো চাই যে আপনারা যে পেজে যাবেন futurefit.academy, futurefit.academy, সেখানে আমাদের ডেভেলপমেন্ট, পোস্টার সেটিং, ফুল সুইং সব চলছে। মার্চ মাস থেকে সবাই এখানে মডেল টেস্ট, তারপরে ফ্রি ক্লাস, ফ্রি রেকর্ড, অনেক কিছু এখানে পাবেন এবং আপনারা ফ্রি CV করারও সুযোগ পাবেন। এখানে এসে আপনারা সেখানে আপনারা এনরোল করে নেবেন। এখানে এনরোল করতে কোনো পয়সা লাগবে না, আপনারা এখানে অনেক কিছু সুযোগ পাবেন। এবার আমরা যেটা করব সেটা হলো আমাদের আজকের বিষয়টা একটু মনোযোগে দেখেন। যুদ্ধ, মানবিক বিপর্যয় ও উন্নয়ন। একটু খেয়াল করে দেখবেন যে আজকের বিষয়টি আমরা কতটুকু গুরুত্বপূর্ণ করে তোলার প্রয়াস পাবো সেটি আপনারা বিবেচনা রাখবেন। আপনারা যদি কোনো জায়গায় না বুঝতে পারেন, ওখানে ফিউচার ফিট একাডেমির যে দুটো নাম্বার আছে ওখান থেকে একটু ফোন করে অথবা মেসেজে, যারা অসংখ্য মেসেজ আমার কাছে এসছে, তারা মেসেজ যদি প্রশ্ন করেন আমি সেই উত্তর দেব। সেটা হলো যুদ্ধ কিভাবে মানবিক বিপর্যয় করে এবং মানবিক উন্নয়ন করে, আমরা সেগুলো দেখব। সেগুলো দেখতে আমরা প্রথম যাব হলো আপনার ইউরোপে 30 বছর ব্যাপী একটা যুদ্ধ হয়েছিল 17th সেঞ্চুরির 1618 থেকে 1648 পর্যন্ত। এই যে 1618 থেকে 1648 পর্যন্ত 30 বছর ব্যাপী যুদ্ধের সমাপ্ত হয়েছিল 1948 সালে জার্মানির আপনার একটা চুক্তির মাধ্যমে, ওয়েস্টফেলিয়া নামক একটি জায়গায়। সেই চুক্তিটার নামই ওয়েস্টফেলিয়া চুক্তি এবং সেই চুক্তির মাধ্যমে আধুনিক ইতিহাসে আমরা যে রাষ্ট্র ব্যবস্থা পড়ে থাকি, সেই রাষ্ট্র ব্যবস্থায় প্রথম যে ভূখণ্ডগত রাষ্ট্র সেটা গড়ে উঠেছিল হল্যান্ড এবং ফ্রান্স। তাহলে পৃথিবীর প্রথম ভূখণ্ডগত রাষ্ট্রের পরিচয় হচ্ছে দুটো, একটা হচ্ছে হল্যান্ড, একটা হচ্ছে ফ্রান্স। এরপর রাষ্ট্রের সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানীরা অসংখ্য সংজ্ঞা দিয়েছেন, অথবা আমরা যখন আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক পড়বো আপনাদের সিলেবাসের 2 নম্বরে দ্বিতীয় যে ভাগটা, সেখানে আপনারা আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক লেখা আছে, সেখানে আমরা গিয়ে রাষ্ট্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে শুধু বলছি যে যুদ্ধের ফলাফলটা কি দাঁড়ালো। যুদ্ধের ফলাফলটা দাঁড়ালো আজকে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে তার শুভ সূচনা। এবার আসেন আমরা পরবর্তী যেটা যাব, এই যে আমি সে যুদ্ধেরই দিয়েছি। এবার আসেন আমি আসছি
সলফেরিনোর যুদ্ধ 1859। খুব মনোযোগ দিয়ে বিষয়গুলো দেখবেন। এই যে হলো সেই যুদ্ধের ছবি। এখন এই সলফেরিনোর যুদ্ধ, এই যুদ্ধ পৃথিবীর ইতিহাসে আন্তর্জাতিক মানবিক আইন সৃষ্টি করেছে। অর্থাৎ আজকে আন্তর্জাতিক মানবিক যত আইন হয়েছে যুদ্ধ সংক্রান্ত, তার ভিত্তিমূলে রয়েছে এই যুদ্ধটা। কিভাবে? 1859 সালে যখন যুদ্ধ হয়, তখন সুইজারল্যান্ডের নাগরিক এবং যিনি ডিনামাইট ব্যবসায়ী ছিলেন হেনরি ডুনান্ট, তিনি গিয়েছিলেন, এই সলফেরিনো ছিল তখন ইতালির মধ্যে, ইতালিতে গিয়েছিলেন। তখন ইতালির সম্রাট ছিলেন, রাজা ছিলেন তৃতীয় নেপোলিয়ন। ওনার সাথে কথা বলতে ওখানে কিছু জায়গা জমি নিয়ে ক্রয় করার জন্য আলোচনা করতে গিয়েছিলেন, কিন্তু ওনার সাথে আলোচনা করতে পারেননি, কারণ উনি যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিলেন। তখন যুদ্ধটা হয়েছিল অস্ট্রিয়ার সাথে। ফ্রান্স এবং সার্ডিয়ান ছিল এক পক্ষে, আর অস্ট্রিয়া ছিল এক পক্ষে। যুদ্ধক্ষেত্র ছিল সলফেরিনো নামে একটা জায়গা ইতালির। সেই সময় এই হেনরি ডুনান্ট ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়নের সাথে কথা বলতে পারেননি। তখন তিনি ওই যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন। আর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কম সময়ের যুদ্ধ, সবচেয়ে বেশি মানুষ হতাহত, সেটা হচ্ছে সলফেরিনো যুদ্ধ 1859। আমি কিন্তু যে বলছি এগুলো কিন্তু আপনার প্রশ্ন আকারে নিজেরা পড়লে দেখলে বুঝতে পারবেন। সেটা হলো আন্তর্জাতিক মানবিক আইন বা যুদ্ধ সংক্রান্ত মানবিক আইন সৃষ্টির প্রেক্ষাপট সলফেরিনো যুদ্ধ। আর সেটা সৃষ্টির ক্ষেত্রে হেনরি ডুনান্টের ভূমিকাটা কি, সেটা আমি এবার যাচ্ছি আপনাদের আলোচনায়। হেনরি ডুনান্ট যে দেখলেন যে শত শত নিহত আহত মানুষ পড়ে আছে, যুদ্ধটা ছিল মাত্র 16 ঘন্টা। বলছিলাম সবচেয়ে কম সময় 16 ঘন্টা, সবচেয়ে বেশি মানুষ 17,000 মানুষ নিহত হয়েছিল, সৈনিক নিহত হয়েছিল, এবং 23,000 মানুষ আহত হয়েছিলেন, অর্থাৎ সৈন্য আহত হয়েছিলেন। অর্থাৎ 40,000 সৈন্য হতাহত হয়েছিলেন মাত্র 16 ঘন্টার যুদ্ধে। এই জন্য এটা ইতিহাস বিখ্যাত যুদ্ধ। হেনরি ডুনান্ট এইটা দেখে এতটাই বিচলিত হয়েছিলেন যে তিনি নিজে হাতে সেবা শুরু করলেন। একা পারছিলেন না, তারপরে গ্রামের লোকজন ডেকে ডেকে নারী শিশুদেরকে নিয়ে তিনি চেষ্টা করলেন যে কিভাবে তাদের শুশ্রূষা করা যায়। তিনি ওখান থেকে ফিরে এসে তার মানসিকভাবে তিনি যে বেদনাক্রান্ত হয়েছিলেন, তার জন্য তিনি একটা লেখা শুরু করলেন যে যুদ্ধ না হওয়া ভালো, আর যদি যুদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে আচরণটা কি হবে, তাই নিয়ে একটা বই লেখা শুরু করলেন। পরিশেষে দেখেন হেনরি ডুনান্ট, যাচ্ছি সেখানে, এই যে দেখেন হেনরি ডুনান্ট, তার রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট, তিনি ওই পুরো বিষয়গুলো দেখার পরে বই লিখেছিলেন এ মেমোরি অফ সলফেরিনো। এটা প্রকাশিত হয়েছিল 1962 সালে। তাহলে এই মেমোরি অফ সলফেরিনো একটু বিবেচনা রাখবেন, এটা আপনার জানা কতটা জরুরি। এই বইতে তিনি যুদ্ধ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে, যুদ্ধক্ষেত্রে আহত পীড়িতদের প্রতি আচরণ নিয়ে যেসব বর্ণনা করেছেন, সেই বইটার নাম হচ্ছে এ মেমোরি অফ সলফেরিনো। তো জিজ্ঞেস করা হেনরি ডুনান্ট তার লেখা বইয়ের নাম, আপনারা বলবেন এ মেমোরি অফ এটা সলফেরিনো হবে। এখানে সহকার সহ হয়ে গেছে, হওয়া উচিত হয়নি। সলফেরিনোর উপরে 1862 সালে বইটি প্রকাশিত হয়। এরপরে উনি ওই মানসিকতা নিয়ে উনি গঠন করলেন 1863 সালে রেড ক্রস। এখন রেড ক্রস যখন করা হলো, তখন রেড ক্রসের যে লোগোটা নেওয়া হলো সেটা হচ্ছে ক্রস। আর খ্রিস্টান ধর্মে
তারা ক্রস ব্যবহার করে। এই জন্য অনেক মুসলিম দেশ অথবা মুসলিম প্রধান দেশ বা অন্য কোনো ধর্মের মানুষ এটাকে ভালোভাবে নিতে পারেনি। এরপরে এটাকে রেড ক্রস সোসাইটি এরকম নাম দেওয়া হয়েছে, এখন সব জায়গায় চলে। এই যে সেটা হলো, এই যে এটা হলো ওইটা সিম্বল, আর এটা হলো আর একটা সিম্বল, এই দুটো সিম্বল। এখন আমরা যেমন এটা ব্যবহার করি, আমরা রেড ক্রসটা এই মানে কি বল লাল দাগটা ব্যবহার করি না। তাহলে দাঁড়াচ্ছেটা হলো উনি এটা করলেন 1863 সালে। এরপরে যেটা হলো যুদ্ধ সংক্রান্ত আন্তর্জাতিক মানবিক আইন। খেয়াল করেন, আমি বলছিলাম যুদ্ধ তার ভয়াবহতা অর্থাৎ মানবিক বিপর্যয়, এবং সেখান থেকে উঠে এসে আবার মানবিক উন্নয়ন। সেই মানবিক উন্নয়নটা হচ্ছে প্রথম আমার এর মাধ্যমে যুদ্ধ সংক্রান্ত আন্তর্জাতিক মানবিক আইন। আর সেই আইনে প্রথমটা হলো জেনেভা কনভেনশন। জেনেভা কনভেনশন মোট হলো 4টা জেনেভা কনভেনশন, 4টা জেনেভা কনভেনশন। আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি। প্রথম জেনেভা কনভেনশনটা হবে একটু পরে 1864 সালে, দ্বিতীয় জেনেভা কনভেনশনটা হবে 1906 সালে, তৃতীয় জেনেভা কনভেনশনটা হলো 1929 সালে, এবং চতুর্থ জেনেভা কনভেনশনটা 1949 সালে। কোন কোন প্রেক্ষাপটে আপনাদেরকে আমি সেই জায়গায় নিয়ে যাচ্ছি। সেটা হলো প্রথম জেনেভা কনভেনশন। তাহলে প্রথম জেনেভা কনভেনশন কত সালে? উত্তর হলো 1864 সাল। এই 1864 সালে জেনেভা কনভেনশন, সেখানে কি বিষয়টাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল সেটা হলো স্থল যুদ্ধ সংক্রান্ত, অর্থাৎ স্থল যুদ্ধে আহত এবং পীড়িত সৈনিকদের প্রতি আচরণ। অর্থাৎ ল্যান্ডে যে যুদ্ধটা হয়, কারণ যুদ্ধটা একটা হচ্ছে, একটা আমরা জানি যে জলে, স্থলে এবং অন্তরিক্ষে যুদ্ধ হয়। এখানে শুধুমাত্র স্থল যুদ্ধে যদি কোনো সৈন্য আহত হয় তার প্রতি আচরণ করতে হবে এমন, তাকে আর মারা যাবে না, তার উপরে আর আঘাত করা যাবে না, এবং তাকে উপযুক্ত চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ এই প্রথম জেনেভা কনভেনশনের মাধ্যমে স্থল যুদ্ধে আহত এবং পীড়িতদের, যারা মারা গেছে তারা চলে গেছে, বাট যারা মারা যায়নি, আহত পীড়িতর কথা বলা হয়েছে, তাদের শুশ্রূষার বিষয়টি এখানে গুরুত্ব পেয়েছে। তারপরে হলো দ্বিতীয় জেনেভা কনভেনশন। দ্বিতীয় জেনেভা কনভেনশন এটা হয়েছে, আমি একটু আগে বলছিলাম 1906 সালে। এর প্রেক্ষাপটটা হলো, আমরা যদি দেখি যে একদিকে 1862 সালে যখন হেনরি ডুনান্ট, সুইজারল্যান্ডের নাগরিক, এ মেমোরি অফ সালফিরনে লিখছেন, তার ওই সমসাময়িক সময় আজকের যে জার্মানি, সেটা কিন্তু আজকের জার্মানি ছিল না। তখন জার্মানি অনেকগুলো ছোট ছোট রাজ্যে ভাগ ছিল। সেই রাজ্যগুলো আপনার একটা ছিল সবচেয়ে ক্ষমতাশালী, সেটা হচ্ছে প্রুশিয়া। অপরদিকে জার্মানির আরেকটা রাজ্য ছিল অস্ট্রিয়া। আজকে যেটা অস্ট্রিয়া আলাদা রাষ্ট্র, বাট এটা ঐতিহাসিকভাবে জার্মান ভূখণ্ড এবং জার্মানির একটা রাজ্য ছিল। আজকে যেটা জার্মানি তার একটা রাজ্য ছিল। এই জন্য অস্ট্রিয়ার নাগরিকরা 97% জার্মান ভাষায় কথা বলে, যদিও তারা নিজেদেরকে জার্মান বলে না। এই না বলার কারণ আপনারা প্রথম বিশ্বযুদ্ধের সময় আমার সাথে আলোচনা পাবেন। এখন যেটা হলো সেটা হলো 1861 খ্রিস্টাব্দে ওই প্রুশিয়ার প্রধানমন্ত্রী হয়েছিলেন অটোমান বিসমার্ক। এই অটোমান বিসমার্ক তিনি 1864 সালে যুদ্ধ করলেন ডেনমার্কের সাথে। আপনি যদি মানচিত্রটা দেখেন যে ডেনমার্কটা হচ্ছে ঠিক জার্মানির উপরে। এই সময় তিনি অস্ট্রিয়াকে সাথে নিয়েছিলেন। তারপর 1870 সালে অটোমান বিসমার্ক তথা প্রুশিয়া যুদ্ধ করেছিল ফ্রান্সের সাথে। এর আগে 1866 সালে প্রুশিয়া যুদ্ধ করেছিল অস্ট্রিয়ার সাথে। এই যুদ্ধগুলো কেন করা হয়েছিল আবারও বলছি, প্রথম বিশ্বযুদ্ধের পরোক্ষ কারণে আমি যুদ্ধগুলো আলোচনা করব। বাট এখন যেটা বলছি, এই যুদ্ধগুলোতে নৌ বাহিনীর আহত এবং পীড়িত সৈন্যদের নিয়ে কোনো
চুক্তি ছিল না বিধায়, কনভেনশন ছিল না বিধায় তাদের সম্পর্কে আসলো আলোচনায় যে তাদেরকে যেভাবে নির্বিচারে আহত সৈনিকদের হত্যা করা হয়েছে, তখন আসলো যে আমরা 1864 সালে স্থল যুদ্ধে আহত পীড়িতদের ব্যাপারে সুরক্ষা দিয়েছি, কিন্তু নৌ যুদ্ধে এই আলোচনা করতে করতে দ্বিতীয় জেনেভা কনভেনশন হলো, যেখানে বলা হলো নৌ যুদ্ধ সংক্রান্ত, অর্থাৎ নৌ যুদ্ধে আহত এবং পীড়িতদের প্রতি আচরণটা কেমন হবে এটা। এরপর আমরা যাব হলো তৃতীয় জেনেভা কনভেনশন। দেখেন, তৃতীয় জেনেভা কনভেনশন 1929। এই 1929-এর আগে পৃথিবীর ইতিহাসে আর একটি প্রথম যে মহাযুদ্ধ বলি আমরা বা বিশ্বযুদ্ধ বলি, 1914 সালের জুলাই মাসের 28 তারিখে অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আবারও বলছি, যখন আপনাদেরকে আমি ওখানে যাব আলোচনায়, তখন আপনারা ব্যালেন্স অফ পাওয়ার কিভাবে হলো সেটা পাবেন এবং অসংখ্য তথ্য নিয়ে সেখানে আমরা জানতে পারবো। আপনাদের ভালো লাগবে যে এগুলো আমাদের আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টা এতটাই ওতপ্রোতভাবে জড়িত, যেটা আজকের বিষয়কে যদি আমি হাইলাইট করতে যাই তাহলে আমাকে সেই ইতিহাসে যেতে হয়। অর্থাৎ ইতিহাসের ধারাবাহিকতায় আজকে যেখানে আসছে সেখানে ইতিহাসকে আমরা এড়িয়ে যেতে পারি না। ইতিহাসকে কখনো মুছে ফেলা যায় না, ইতিহাসকে দমন করা যেতে পারে, কিন্তু ইতিহাস কখনো তার পথ হারায় না। ইতিহাস তার নিজস্ব গতিতে চলে। পৃথিবীর ইতিহাসে কেউ পারেনি, সেই আপনি যদি বলেন যে মুসোলিনি, হিটলার, তারাও কিন্তু পারেনি। তো যখন বলছিলাম যে সেই ইতিহাস জানার ক্ষেত্রে এসে আপনাদের ভালো লাগতে হবে, সেটা হলো প্রথম বিশ্বযুদ্ধের সময় যেহেতু প্রথমটা হয়ে গেছে স্থল যুদ্ধ নিয়ে সুরক্ষা, দ্বিতীয়টা হচ্ছে নৌ যুদ্ধ নিয়ে সুরক্ষা, কিন্তু যুদ্ধের সময় যুদ্ধ বন্দীদের প্রতি নির্মম আচরণ করা হচ্ছিল, তাদের হত্যা করা হচ্ছিল। তখনই চিন্তা আসলো যে আমরা তো যুদ্ধবন্দীদের ব্যাপারে প্রথম এবং দ্বিতীয় জেনেভা কনভেনশনে তো কিছু যুক্ত করিনি, সো আমাদের এটা করতে হবে। আর এই প্রেক্ষাপটে আপনার 1929 সালে যুদ্ধবন্দীদের প্রতি আচরণ, খেয়াল করেন, যুদ্ধবন্দীদের প্রতি আচরণ, সেটা হলো যুদ্ধে যখন পরাজিত শক্তি বন্দী হয় তখন তাদের পদমর্যাদা দিতে হবে, তাদের পদমর্যাদার বেতন দিতে হবে। আপনাদের পরে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ পড়াবো, 1972 সালে পাকিস্তানের সৈন্যদেরকে আমরা কিন্তু রাখতে পারিনি, রাখার সুযোগ আমাদের ছিল না। এ কারণে ছিল না, সেটা ব্যাখ্যা আমি তখন দেব। কেন এদেরকে ইন্ডিয়ায় নিতে হলো, ইন্ডিয়া যেতে হলো কেন, আমরা জেনেভা কনভেনশন মোতাবেক তাদের রাখতে পারিনি। তো সেই পারিনি কেন আমি আবারও বলছি, আমি যখন বাংলাদেশ অ্যাফেয়ার্সে আমাদের সেই মহান মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করব, তার শেষ পর্যায়ে গিয়ে আপনারা এই তথ্যগুলো পাবেন। সেটা বলছিলাম যে যুদ্ধ বন্দীদের প্রতি আচরণ, এই যুদ্ধ বন্দীদের প্রতি আচরণ করতে বলছিলাম তাদের পদমর্যাদা দিতে হবে, ওই পদমর্যাদার বেতন ভাতা তাদের দিতে হবে। তাদের ওখানে যদি কোনো ওই অফিসাররা যায় ওই দেশের, তাকে সেলুট দিতে হবে, তার যদি সিনিয়র পদমর্যাদা হয়, অর্থাৎ তাকে সম্মান দেখাতে হবে। এইটা করা হলো 1929 সালে। তাহলে আপনি তো বলা প্রথম জেনেভা কনভেনশন 1864 সাল, বিষয় স্থল যুদ্ধে আহত ও পীড়িতদের প্রতি আচরণ। দ্বিতীয় জেনেভা কনভেনশন 1906 সালে, সেটা হচ্ছে নৌ যুদ্ধে আহত এবং পীড়িতদের প্রতি আচরণ। এবং তৃতীয় জেনেভা কনভেনশন 1929 সালে, সেটা হলো যুদ্ধ বন্দীদের প্রতি আচরণ। চতুর্থ জেনেভা কনভেনশন, দেখেন চতুর্থ জেনেভা কনভেনশন 1949, বেসামরিক জনগণের সুরক্ষা, বেসামরিক জনগণের সুরক্ষা। খেয়াল করে যে ধীরে ধীরে আন্তর্জাতিক বা যুদ্ধ সংক্রান্ত আন্তর্জাতিক মানবিক উন্নয়ন কিভাবে ঘটছে, তারপরে যে কন্টিনিউয়াসলি তার লঙ্ঘন হচ্ছে না, এটা কিন্তু আমি বলতে পারবো না, একটু পরে বলছি যে লঙ্ঘন কোথায় কোথায় হচ্ছে। যেমন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমি বহু বই পড়েছি, তারপর আজকে একটা বই পড়ছিলাম, সেখানে হোলোকাস্ট নিয়ে বেশ কিছু লেখা পেলাম। এই হোলোকাস্টটাকে, এটাকে হলো গণহারে পুড়িয়ে ফেলা, গণহারে পুড়িয়ে হত্যা করা, এটাকে বলে হোলোকাস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নির্দেশে পোল্যান্ডের অজুজ নামের একটা জায়গায় বিশাল আকারে 6টি হল ঘর করা হয়েছিল। সেই হল ঘরে ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রায় 6 মিলিয়ন ইহুদি ধরে এনে তাদেরকে মাস্টার্ড গ্যাসের ভিতরে দিয়ে, যেমন একটা আপনার করা হলো, মাথায় হেলমেট পরা হলো, সেই হেলমেটের ভিতর থেকে আপনার মাস্কটা পরা দেওয়া হলো মাস্টার্ড গ্যাসের। এই মাস্টার্ড গ্যাস আপনাকে পুড়িয়ে ফেলবে না, কিন্তু মাস্টার্ড গ্যাস আপনাকে দ্রুত মেরেও ফেলবে না, খুব ধীরে ধীরে আপনাকে কষ্ট দিয়ে হত্যা করবে। এমন নির্মম ঘটনা ঘটেছিল ইহুদিদের ক্ষেত্রে। এবং ইহুদিদের সাথে কেন হিটলার এই আচরণ করেছিলেন আমরা একটু পরে আপনারা মনে রাখবেন, আমি আলোচনা করব। আজকে এই পরিসরে সেটা আলোচনা করতে পারবো না। ইহুদিদের সাথে মুসলমানদের প্রকৃত অর্থে কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল খ্রিস্টানদের সাথে। সেই খ্রিস্টানরা আজকে কেন ইহুদিদের পক্ষে? অথচ এই ইহুদিদেরকে আপনার গত শতকে রাশিয়া যখন যার দ্বিতীয় আলেকজান্ডার, প্রচুর হত্যা হয়েছে। আলেকজান্ডারকে হত্যা করা হয়েছিল, তখন ধারণা করা হচ্ছিল ইহুদিরা হত্যা করেছে, প্রচুর হত্যা হয়েছে, 1 লক্ষের বেশি ইহুদি হত্যা হয়েছিল। তারপরে নাজি বাহিনী অর্থাৎ হিটলারের বাহিনী 60 লক্ষ ইহুদি হত্যা করলো। এটাকে বলা হয় হোলোকাস্ট, অর্থাৎ আগুনে পুড়িয়ে মারা, এটাকে হোলোকাস্ট বলা হয়। এটাকে জেনোসাইডও বলা হয়। আপনি একটু বিবেচনা করবেন, জেনোসাইড এই বিষয়টির ব্যুৎপত্তিগত ধারণাটা কি। আমি যখন জেনোসাইড নিয়ে পড়ব, আমাদের বাংলাদেশে আজকে গণহত্যা বাংলাদেশে এই নিয়ে প্রচুর কথা হচ্ছে, আপনারা দেখছেন। এবং 71 সালে কথা হচ্ছে, গত আওয়ামী আমলে এবং পরিশেষে জুলাই আন্দোলনে, জুলাই বিপ্লবে অসংখ্য ছাত্র হত্যা হয়েছে, অসংখ্য মানুষ হত্যা হয়েছে, এটাকে বলা হচ্ছে গণহত্যা। আমরা এগুলো নিয়ে আলোচনা করব, কারণ আলোচনা করব আমরা এমন ভাবে, যুক্তিসঙ্গত ভাবে, কারণ তথ্য ছাড়া আপনি কোনোদিন আপনার যুক্তিকে এস্টাবলিশ করতে পারবেন না। হয়তো জোর করে আপনি একটা চাপিয়ে দিতে পারেন আরেকজনের উপরে, সেটা সাস্টেন করবে না। সাস্টেন যদি করতে হয়, ইউ মাস্ট হ্যাভ আর্গুমেন্ট। সো আর্গুমেন্ট ছাড়া আপনি কিচ্ছুকে এস্টাবলিশ করতে পারবেন না। জোর করে করা যাবে, কিন্তু আমি জোর করার পক্ষে না, আমি হলাম যুক্তির পক্ষে। এবং আপনারা সবাই যুক্তির পক্ষেই থাকতে হবে, এর কোনো বিকল্প নাই। যেটা বলছিলাম যে সেটা হলো, এত নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে প্রথম। সবচেয়ে বেশি যুদ্ধের সময় নিরীহ মানুষ হত্যা করা হয়েছে। তখন চিন্তা হলো যে আমরা প্রথম জেনেভা কনভেনশনে যে আন্তর্জাতিক মানবিক আইনটা করেছিলাম, তা দিয়ে তো স্থল যুদ্ধে আহতদেরকে সুরক্ষা দিয়েছি। আবার দ্বিতীয় জেনেভা কনভেনশনের মাধ্যমে নৌ যুদ্ধে আহতদেরকে সুরক্ষা দিয়েছি। 1929 সালে এসে আমরা তৃতীয় জেনেভা কনভেনশনের মাধ্যমে যুদ্ধবন্দীদের আমরা সুরক্ষা দিয়েছি, কিন্তু সাধারণ মানুষের জন্য তো আমরা কিছু করিনি। যুদ্ধে লিপ্ত নয় এমন কোন মানুষ, নারী পুরুষ নির্বিশেষে হত্যার উদ্দেশ্যে নির্যাতন করা যাবে না, এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আমরা দেখি 71-এ পাকিস্তান সেটা মানেনি। আজকে গত 2023 সালের 7 অক্টোবর হামাস যখন ইসরায়েলকে আক্রমণ করলো, তারপর যখন যুদ্ধ শুরু হলো, ইসরায়েল নির্বিচারে প্রায় 1 বছর 3 মাসের বেশি সময় ধরে
যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, এটা জেনেভা কনভেনশন শুধু নয়, বিশ্ব ইতিহাসে মানবতার চূড়ান্ত লঙ্ঘন বই অন্য কিছু বলার সুযোগ নেই। আজকে সেই ইহুদির পক্ষে খ্রিস্টানরা ঐক্যবদ্ধ, অথচ এই খ্রিস্টানদের হাতে তারা প্রচুর মার খেয়েছে। এবং কেন সেই খ্রিস্টানদের সাথে তারা মার খেলো তা নিয়ে আমি আবারও বলছি, আপনাদের সেই হোলোকাস্ট নিয়ে যখন আলোচনা করব, তখন এই ইহুদিদের সাথে মুসলমানদের কোনো বিদ্বেষ ছিল না, খ্রিস্টানদের সাথে ছিল, এবং খ্রিস্টানরা কিভাবে তাদের নির্যাতন করেছে তার একটা বর্ণনা পাবেন। তারপরে যে দাঁড়ালো সেটা হলো, আজকে 4টা জেনেভা কনভেনশন হয়েছে, বাট সব কি কার্যকর? না। আমি বলছিলাম যে আন্তর্জাতিক মানবিক উন্নয়ন হয়েছে, মানবিক উন্নয়ন হয়েছে, এটা যেমন অনস্বীকার্য। কন্টিনিউয়াসলি যুদ্ধক্ষেত্রে মানবিক অমানবিক কর্মকাণ্ড ঘটছে না, সেটি বলবারও সুযোগ আমাদের নেই। আমরা দেখেছি আমেরিকা যখন ভিয়েতনামের সাথে যুদ্ধ করেছিল 1958 থেকে 1973 পর্যন্ত, সেই সময় তারা এমন একটা পয়জন ব্যবহার করেছে যাতে জিন নষ্ট হয়ে যায়। অর্থাৎ জেনোসাইডের ব্যুৎপত্তিগত বিষয়টি আপনাদেরকে আমি পড়াবো যখন, তখন সেই বিষয়গুলো আলোচনা করব। তখন আমেরিকা সেখানে জেনোসাইড করেছে। আজ আমেরিকার 71 সালে তারা পাকিস্তানের পক্ষ থেকে এই বাঙালি জাতির গণহত্যা চালিয়ে সহযোগিতা করেছে। আজকে তারা ইহুদিদেরকে সহযোগিতা করছে, ফিলিস্তিনদের। আজকে গাজার 90% ঘর বাড়ি নেই, সব বিধ্বস্ত হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। সেই জায়গাটায় যে কজন ফিলিস্তিনি রয়েছে, ডোনাল্ড ট্রাম্পের বায়না জর্ডানের কাছে যে আপনি দয়া করে, আগের থেকে তো অনেক ফিলিস্তিনিদেরকে আশ্রয় দিচ্ছেন, এই 10,000 ফিলিস্তিনি আপনি নিয়ে আনেন। অর্থাৎ তিনি গাজা ভূখণ্ড দখল করে ইহুদিদেরকে দেবার ব্যবস্থা করবেন। এর আগের ক্ষমতা থাকা 2017 থেকে 2020 সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প, সেই সময় 1967 সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল দখল করে নিয়েছিল মিশরের সুয়েজ অঞ্চল। পরে 1978-79 সালে ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিনিময়ে তারা সেটা ফিরে পেয়েছে। বাট এরপরে খুব একটা আলোচনাও কখনো হয়নি গোলান হাইটস নিয়ে। অথচ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে এই গোলান হাইটস ইহুদিদের, এই জায়গাটা ইহুদিদের। আমরা জানি না তাহলে আন্তর্জাতিক আইনদের কি হবে যদি এইরকম বর্বরতা চলে? তাহলে আন্তর্জাতিক আইনের কথা বড় গলায় বলা সমীচীন হয় না। তারপরও বলতে হবে যা হয়েছে এবং যা হচ্ছে সবটাই আমরা যুক্তিসঙ্গতভাবে কথা বলবো। এবার চলে আসুন আমরা দেখি আরেকটি, ক্রিমিয়ার যুদ্ধ। আমি আশা করি আপনারা বোধহয় ক্রিমিয়া নাম শুনেছেন, যে ক্রিমিয়া 2014 সালে বলা হয় রাশিয়া দখল করেছে। ভূ রাজনীতি যখন পড়াবো আপনাদের, তখন ক্রিমিয়া রাশিয়ার কাছে ভূ রাজনৈতিক গুরুত্ব কতটুকু, এই ক্রিমিয়া ছিল তখন তুর্কি সাম্রাজ্যের দখলে। সেটা রাশিয়া দখল করার জন্য আক্রমণ করেছিল তুরস্ককে। তখন রাশিয়া যাতে তার সাম্রাজ্য বিস্তার করতে না পারে, সে কারণে ব্রিটেন, ফ্রান্স তারা রাশিয়ার বিরুদ্ধে যোগ দিয়েছিল তুরস্কের সাথে। 1854 থেকে 1853 থেকে 1856 পর্যন্ত এই ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল। এই ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়া পরাজিত হয়েছিল। কিন্তু ওই সময় আপনারা দেখেন, আমি ছবিটা দেখাই দেই,
সম্ভবত চিনতে পেরেছেন যিনি মানবিক উন্নয়নে দৃষ্টান্ত স্থাপনকারী ফ্লোরেন্স নাইটেঙ্গেল। ফ্লোরেন্স নাইটেঙ্গেল সম্পর্কে আমরা তথ্য জানবো। দেখুন তো, আমরা নার্সিং সেবা কথা বলতে গেলে ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে আমরা বলি নার্সিং সেবার জনক। এই ফ্লোরেন্স নাইটেঙ্গেল তখন ছিলেন ব্রিটেনে, তিনি সেখান থেকে এসেছিলেন ইস্তাম্বুলে। ইস্তাম্বুলে এসে ব্রিটিশ যে সকল সৈন্য হতাহত হয়েছিল তখন তাদেরকে সেবা দিয়েছিলেন, তাদেরকে শুশ্রূষা দিয়েছিলেন, আরো অনেকগুলো নার্স গড়ে তুলেছিলেন, তাদেরকে দিয়ে সেবা দিয়েছিলেন। এই যে ল্যাম্পটা হাতে, সেখান থেকে তিনি নাম হয়েছে ফ্লোরেন্স নাইটেঙ্গেল। দেখেন তো, ফ্লোরেন্স নাইটেঙ্গেলের পর আজকে সারা বিশ্বে নার্সিং একটি অন্যতম মানবিক কার্যক্রম কিনা। একজন নার্স সম্ভবত একজন ডাক্তারের চেয়েও একজন রোগীকে শুশ্রূষা দিয়ে সুস্থ করে তোলার ক্ষেত্রে অধিকতর ভূমিকা রাখেন। আমরা তাদেরকে সম্মান দেব, শ্রদ্ধা জানাবো, আর তারই উৎপত্তির ক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছিলেন। এটি দেখেন তো, যুদ্ধ একটা মানবিক উন্নয়ন করলো কিনা। সম্ভবত আপনারা বুঝতে পারছেন যুদ্ধ কিভাবে একের পর এক মানবিক উন্নয়ন করেছে। আবারও বলছি, যুদ্ধ এখনো অমানবিক ঘটনা ঘটছে। তো আমরা ফ্লোরেন্স নাইটেঙ্গেল, ওরা সম্পর্কে অনেক তথ্য আছে যেগুলো আপনাদেরকে আমি পরে পিডিএফ আকারে দিয়ে দিব। যেহেতু আপনারা যারা বই নিয়েছেন, বই তো আর কত বেশি মোটা করা যায় সেখানে একটা লিমিটেশনস আছে। এটা কিন্তু আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে একটা চ্যাপ্টার আছে, ছোট্ট করে একটা চ্যাপ্টার আছে। আমি এখন যত কথা বলছি এর খুব সামান্য সেখানে আমি তথ্যগুলো দিয়ে রেখেছি। যারা ওখানটা পড়বেন এগুলোটি মিলিয়ে দেখবেন যে আপনাদের ভালো লাগবে। তাহলে এখন আসেন, সেটা হলো 1914 থেকে 18 পর্যন্ত যুদ্ধ হলো, যেটাকে আমরা বলছি প্রথম বিশ্বযুদ্ধ। দেখেন তো, সে প্রথম বিশ্বযুদ্ধ বিশ্ব শান্তি এবং নিরাপত্তা, এর আগে কখনো বিশ্ব শান্তি নিরাপত্তা ধারণা ছিল না। এই যুদ্ধের প্রতিক্রিয়া জন্ম নিল বিশ্ব শান্তি নিরাপত্তার ধারণা এবং তার ফলে গড়ে উঠল নতুন বিশ্ব ব্যবস্থা। এই নতুন বিশ্ব ব্যবস্থা যদি গড়ে না উঠতো, আজকে আমরা বিশ্বকে কিছুদিন আগ পর্যন্ত বলতাম গ্লোবাল ভিলেজ, এখন আমরা গ্লোবাল হাউস বলছি। অর্থাৎ আগে আমরা আমেরিকা কোথায়, কানাডা কোথায়, অস্ট্রেলিয়া কোথায়, নিউজিল্যান্ড কোথায়, কতদিন লাগবে, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে সেখানে যেতে হবে, কোনো ইয়াত্তা ছিল না। আমরা যখন গ্লোবালাইজেশনের কথা বলছি, এই গ্লোবালাইজেশনের ফলে আমরা বলছি গ্লোবাল ভিলেজ। অর্থাৎ আমাদের বাংলাদেশ বৈশ্বিক একটা গ্রাম, অস্ট্রেলিয়া একটা গ্রাম, আমেরিকা একটা গ্রাম। এখন আমরা যেখান থেকে খুশি সেখান থেকে সারা পৃথিবীতে যোগাযোগ করতে সক্ষম। এখন গত 2022 সালে যখন ব্রিক্সের সম্মেলন হয়েছিল ইন্ডিয়ায়, তখন তারা এই গ্লোবাল ভিলেজ বিষয়টিকে আরো নিবিড় করে ডিফাইন করলো গ্লোবাল হোম। অর্থাৎ আমরা গ্লোবাল হোম বা বিশ্বের সব বাড়ি আমরা একই জায়গায় একই রকম, এভাবে আসলো। এই যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টটা দেখেন হয়েছে কিন্তু যুদ্ধের ফলে। সেই যুদ্ধ যখন নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে দিল, এরপরে আসেন আমরা দেখব লিগ অফ নেশনস। লিগ অফ নেশনস ব্যর্থ হয়েছে, তাতে কিচ্ছু এসে যায় না, কিন্তু লিগ অফ নেশনস তো হয়েছে এবং সেটি সূচনা হয়েছে বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠার ক্ষেত্রে। আজকে আমরা সব কিছুকে গ্লোবাল বলি, আমরা এর আগে গ্লোবাল বলতাম না। তাহলে আজকে যে সবকিছু গ্লোবাল বলছি, তার শুভ সূচনা হলো এই যুদ্ধের প্রেক্ষাপটে গড়ে ওঠা বিশ্ব ব্যবস্থা লিগ অফ নেশনস। এটা যুদ্ধের ফলে দেখেন তো মানবিক উন্নয়নে সে কতটা ভূমিকা রাখতে পেরেছে তা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু সে ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হলো সেটা যখন আলোচনা করবো তাহলে আরো সহজ। এটা রিটেনে যে আলোচনা করতাম, প্রিলিমিনারিতে এত আলোচনার সুযোগ নেই। তারপর দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945, এই যুদ্ধের ফলাফল দেখেন তো জাতিসংঘ ব্যবস্থাপনা গড়ে উঠেছে কিনা। এবং জাতিসংঘ ব্যবস্থাপনায় 193টা দেশ জাতিসংঘের সদস্য, যারা আইন মানতে বাধ্য জাতিসংঘ সনদের।
যে সনদে 111টা অনুচ্ছেদ রয়েছে, 19টা চ্যাপ্টার রয়েছে। আমরা কিছু দেশ আছে তারা জাতিসংঘ সনদ মানে না। জাতিসংঘ যেহেতু কোনো রাষ্ট্র নয়, তার নিজস্ব কোনো সামরিক বাহিনী নেই, তার নিজস্ব আলাদা কোনো পররাষ্ট্রনীতি নেই, নিজস্ব কোনো আলাদা কিছু নেই, ইন্টার কান্ট্রিজ রিলেশন, অর্থাৎ আন্ত দেশগুলোর সম্পর্ক হচ্ছে জাতিসংঘ। সেখানে জাতিসংঘের কাছ থেকে প্রাপ্তি এবং অপ্রাপ্তি নির্ভর করবে সদস্য দেশগুলোর আচরণের উপর। আমরা সদস্য দেশগুলো যদি জাতিসংঘকে মানব কল্যাণে ব্যবহার না করি, তাহলে জাতিসংঘ আজকে যেখানে দাঁড়িয়েছে, আপনারা বোধহয় বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। জাতিসংঘ অসহায়। আজকে জাতিসংঘের একটি স্পেশাল এজেন্সি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমেরিকা সেখান থেকে আগেও ডোনাল্ড ট্রাম্প সরে গিয়েছিল, এবার ক্ষমতা পাওয়ার পরের দিনই তিনি সেখান থেকে সরে গিয়েছেন এবং ওনার আমেরিকা ফার্স্ট অ্যান্ড আমেরিকা ফার্স্ট। সব বিশ্বের কোথায় কি হলো সেটা বিষয় না। বিশ্বের যে বিষয়টা দাঁড়িয়েছিল সেটা হচ্ছে জাতিসংঘ ব্যবস্থাপনার মাধ্যমে। আজকে যারা বিশ্বের উন্নত দেশ, তারা কিন্তু নিজেরা কখনো উন্নত হতো না যদি তারা সাম্রাজ্যবাদী না হতো, আমাদেরকে শোষণ না করত। আমাদেরকে শোষণ করেছে, শোষণ করে আমাদের এখান থেকে পুঁজি নিয়েছে। আপনাদের ছোট্ট করে একটা গল্প বলি। টাকা থাকলে বুদ্ধি আছে, যতই শিক্ষিত হন টাকা নাই বুদ্ধি নাই। তবে টাকা এমন একটা বিষয়, অর্থ এমন একটা বিষয়, সম্পদ এমন একটা বিষয়, আপনার শিক্ষা কতটুকু আছে সেটা বড় কথা না, আপনার ব্রেন কতটা অ্যাক্টিভ করে দেয় টাকা অর্থ, তার প্রমাণটা হচ্ছে এই জায়গাটায়। অর্থাৎ যার হাতে টাকা আছে, হয়তো আপনাদের যদি কারোর বাবার 500 কোটি টাকার সম্পত্তি থাকে, সে নিশ্চয়ই আমার এই লেকচার শুনতে আসবেন না, সে নিশ্চয়ই কোনো কোচিং সেন্টারে যাবেন না, সে যাবেন তার বাবার ইন্ডাস্ট্রি আরো কিভাবে বড় করা যায়, আরো কিভাবে ইনক্রিজ করা যায়, এবং তার শান শওকত সম্পূর্ণ ভিন্ন। তাহলে এখন যে দাঁড়িয়েছে সেটা হলো, আমি যাদের কথা বলছি আপনারা দেখেন মেক্সিকোর কত ভূখণ্ড আমেরিকা দখল করেছে। আমি আপনাদের পড়াবো যে আমেরিকার আজকে যে 50 রাজ্য, তার ভিতরে টেক্সাস তার 29 রাজ্য। টেক্সাস ছিল কি বলে যে মেক্সিকোর মধ্যে, ক্যালিফোর্নিয়া ছিল মেক্সিকোর মধ্যে। অর্থাৎ মেক্সিকোর জায়গার প্রায় 60% আমেরিকা দখল করেছে। আর ক্যালিফোর্নিয়া, সেখানে তাদের যে জিডিপি অর্থাৎ অর্থনৈতিক সক্ষমতা, তাদের অর্থনৈতিক পরিমাণ, সেটি রাশিয়ার চেয়ে বেশি, প্রায় $3 ট্রিলিয়ন। আমেরিকা বিশ্বের 1 নম্বর অর্থনৈতিক দেশ। 1961 সালে আপনার আমেরিকার প্রেসিডেন্ট তিনি আইনটা করেছিলেন, ইউএসএআইডি। আজকে যে ইউএসএআইডি আমাদেরকে যে সহযোগিতা দেয় সেটা উনি বন্ধ করে দিয়েছেন। বাংলাদেশের অন্তত ইনডিরেক্টলি 30 লক্ষ মানুষ প্রভাবিত হবে। এর মাধ্যমে তারা বাংলাদেশে ম্যালেরিয়া, যক্ষ্মা, HIV AIDS এর ওষুধ সেখান থেকে আমরা পেতাম, সেটাও বন্ধ করে দিয়েছেন। আমরা সেটা পাবো না। আর পাবো না বিধায় এখানে যারা ওই কাজটি করতো তাদের কারো চাকরি থাকবে না। অলরেডি বাংলাদেশে অনেক জায়গায় বলে দেওয়া হয়েছে তোমাদের চাকরি থাকছে না। আপনারা দেবেন না কেন? এটা কি আপনার টাকা না আমাদের সম্পদ দখল করার টাকা? আজকে যদি ভারতবর্ষ আবিষ্কার না হতো নৌপথে আসার, কেন ভারতবর্ষ আসতে চেয়েছিলেন? কারণ আমাদের সেই সময় ভারতবর্ষ ছিল পৃথিবীর সৃষ্টিকর্তা বলি, আল্লাহ বলি, প্রকৃতির দান বলি, এই ভারতবর্ষে দিয়েছিল ঢেলে। এই ভারতবর্ষে প্রাকৃতিক সম্পদে ছিল ভরপুর। এই ভারতবর্ষে ছিল জগৎ বিখ্যাত মশলা।
এই ভারতবর্ষ ছিল জগৎ বিখ্যাত ফুলের গোলাপ ফুলের নির্যাস। এই ভারতবর্ষে ছিল জগৎ বিখ্যাত মসলিন শাড়ি। এই ভারতবর্ষে এত প্রাকৃতিক সম্পদ ছিল, পাথর, জগৎ বিখ্যাত পাথর ছিল। আপনি যদি ঢাকায় থাকেন, লালবাগের দুর্গে যাবেন, সেই লালবাগের দুর্গে ঢুকে প্রথম আমরা পাবেন পরিবিবির মাজার। সেই পরিবিবির মাজার চিন্তা করেন 17th সেঞ্চুরির 1660 দশকে মানে শায়েস্তা খানের কন্যা পরিবিবি মারা গিয়েছিলেন, ওনাকে ওখানে সমাহিত করা হয়। তিনি ভারতবর্ষে বিহার থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে উন্নত পাথর এনে তার মাজারটি স্মৃতিসৌধ বানিয়েছেন। আজকে কত শো বছর আগে, অর্থাৎ 1700, 1800, 1900, 2000, 450 বছর পরেও এখনো সেই অবিকল জকজক চকচক করে। এর প্রতি আকৃষ্ট ছিল ইউরোপ। তার আগে আমাদের এখানে ভারতীয় আরবীয়রা আসতো, আরবীদের মাধ্যমে ইউরোপে জানলো। তাহলে কেন ইউরোপীয়রা আমাদের এখানে আসার পথ জানে না, কিন্তু ভারতবর্ষ নামে একটা জায়গা আছে, সেখানে পুরো প্রাকৃতিক সম্পদে ভরপুর, এটা জানে তারা। এটা জানছিল আরবীদের মাধ্যমে। তারা কি আমাদের সম্পদ নিয়ে যায়নি? আমাদের সম্পদ লুট করে নিয়ে যায়নি? সম্পদ লুট করে নিয়ে আপনারা সাম্রাজ্যবাদী শক্তিগুলো ধনী হয়েছেন। আজকে WTOর মাধ্যমে আমরা কিছুই করতে পারবো না। আমাদের একেবারে আপনারা এখন যা যা করেছেন সবকিছু আপনাদের প্যাটেন্ট হয়ে গেছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর মাধ্যমে। আমরা কোন রকম নকল করতে পারবো না। নকল করলে আপনার বিরুদ্ধে শাস্তি হবে। এখন ওনারা শিল্পোন্নত বিশ্ব প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলার পায়, পায়ের উপরে ঠ্যাং দিয়ে নাচাইতে নাচাইতে। যাও এগুলো আমরা ব্যাখ্যা করব। আমরা অনেক কিছু এড়িয়ে যাই, আপনাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আর বিশেষ সহ প্রতিযোগিতার পরীক্ষায় আপনাকে অবশ্যই ক্রিয়েটিভ হতে হবে। আর ক্রিয়েটিভ হতে হলে আপনাকে চতুর্মুখী মানসিকতা নিয়ে এগোতে হবে। তাহলে আশা করি আপনারা সেখানে ভালো করবেন। আবারও বলছি, আপনারা যদি কেউ আমাকে এখানে কোনো প্রশ্ন করতে চান, এখন যেহেতু এখানে ওই ব্যবস্থাটা হয়নি, মার্চ মাস থেকে আপনারা সেই ব্যবস্থাটা পাবেন, প্রশ্ন করতে পারবেন। এখানে আমি প্রশ্ন দেখতে পারবো, সব টিচার প্রশ্ন দেখতে পারবে, আপনাদের সেই প্রশ্নের জবাব হবে। আবারও বলছি, মার্চ মাসের 1 তারিখ থেকে সবাই যার যার গ্রুপে 47, 48 এবং প্রাইমারি যা যা হবে আর আলাদা করে গ্রুপ হবে, সেই গ্রুপে ক্লাস দেওয়া হবে। 45 মিনিট আপনাদের ক্লাস হবে, 15 মিনিট পরীক্ষা হবে এবং ওই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন একবার। এটা এই যে এখানে আপনি মানে আপনার futurefit.academy পোর্টালে গিয়ে সেখানে আমাদের কিচ্ছু করা লাগবে না। আপনারা ঢুকবেন, পরীক্ষা দেবেন, সঙ্গে সঙ্গে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন এবং সেই ভুলটা কেন ভুল কেন শুদ্ধ সেটারও বর্ণনা থাকবে। তারপরে আপনারা 20 মিনিট সময় পাবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আপনারা আবার প্রশ্ন করার জন্য। তার মানে আমরা 1 ঘন্টা 20 মিনিট ক্লাস করব। এই 1 ঘন্টা 20 মিনিট ক্লাস করা 3টা সেগমেন্টে। প্রথমটা হলো আমরা ক্লাস করবেন, আমি করব, আমার টিচাররা সবাই করবেন। জানেন সেখানে বাংলার টিচার মল্লিক স্যার আছে, তারপরে রাজন স্যার আছে, অঙ্ক টিচার কেশব বর্ধন আছে, তারপরে ডেলি সায়েন্সের টিচার হাসিব স্যার আছেন, এরপরে ইংলিশের টিচার হামিদ আছে, তারপরে হাসমত স্যার আছে। এরা সবাই দীর্ঘদিন যাবত ইংলিশ পড়াচ্ছেন, বাংলা পড়াচ্ছেন, সবাই খুব দীর্ঘ অভিজ্ঞ। আপনারা এদের কাছ থেকে পাবেন, অকপটে সব পাবেন। তো আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা যারা ভর্তি হননি, আশা করব 20 তারিখের মধ্যে 4700-1100 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। আর যদি মনে করেন যে না ওই ক্লাস করবেন না, শুধু সাধারণ জ্ঞানে ক্লাস করবেন, তখন আপনি শুধু বইয়ের দাম দেবেন। বইয়ের দাম যেটা হবে 1200 টাকা। সে 1200 টাকা আপনি যখন অর্ডার করবেন, আপনার নাম ঠিকানা লিখে পাঠাবেন, ফোন নাম্বার, তখন আপনাকে দিয়ে দেওয়া হবে। এর সাথে ডেলিভারি চার্জটা আপনার কাছ থেকে নেওয়া হবে না। তো আশা করি আপনারা সহযোগিতা পাবেন, আমাদেরও সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ধৈর্য রাখবেন, হতাশ হবেন না। হতাশ হলে এগোতে পারবেন না। এগিয়ে যান।
আপনারা আমাদের সহযোগিতা পাবেন। তো সবাইকে খোদা হাফেজ, ভালো থাকবেন।